আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। এই অধ্যায়টা খুবই ছোট্ট একটা অধ্যায়, খুব অল্প কিছু সংখ্যক জিনিস আমরা আলোচনা করব, তাতেই আমাদের মাথায় কনসেপ্টটা তৈরি হয়ে যাবে যে কিভাবে আমরা সমস্যাগুলো সমাধান করব। ঠিক আছে? তো আমাদের 4-5টা আমি সমস্যা সমাধান করব আর কিছু বেসিক জিনিস আমরা দেখব, তাহলে আমাদের মনে হয়ে যাবে এই চ্যাপ্টারটা আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা জেনে যাব। তো প্রথমেই আমরা এই চ্যাপ্টারের প্রথমেই যে জিনিসটা আমরা জানি সেটা হলো ভৌত জগতের পরিমাপযোগ্য রাশিগুলোকে, এই ভৌত জগতে যেই রাশিগুলোকে আমরা পরিমাপ করতে পারি, পরিমাপযোগ্য রাশি, সেগুলোকে আমরা কি বলি? ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিস বলি। হ্যাঁ, ফিজিক্যাল কোয়ান্টিটিস। বিভিন্ন প্রকার ভৌত রাশি আছে, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সময়, ভর, আয়তন, তাপমাত্রা, গতিবেগ, ত্বরণ, কাজ ইত্যাদি। আরও এরকম শত শত আমরা রাশি আমরা জানি। ঠিক আছে, কোয়ান্টিটিস সম্পর্কে আমরা জানি। ঠিক আছে, এখন আমরা এই ভৌত রাশির ভিতরে দুই ধরনের রাশির উপরে হচ্ছে দেখব, যে দুই ধরনের একক সম্পর্কে আমরা জানব। একটা হচ্ছে মৌলিক একক, ফান্ডামেন্টাল ইউনিটস। মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিটস কি, এটা আমরা একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, তা মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট জিনিসটা কি? যে রাশির একক স্বাধীন ও নিরপেক্ষ, যে রাশির একক স্বাধীন ও নিরপেক্ষ সেটাকে আমরা বলবো মৌলিক বা ফান্ডামেন্টাল একক। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভর করে না। ঠিক আছে, বরং অন্য অনেক একক এর উপর নির্ভরশীল, সেগুলোকে আমরা মৌলিক একক বলবো। অর্থাৎ যে সকল রাশির একক স্বাধীন, এরা অন্য কোনো এককের উপর নির্ভরশীল না, সেই সকল একককে আমরা কি বলবো ওস্তাদ বলেন তো? মৌলিক একক বলবো। যে সকল রাশির একক স্বাধীন ও নিরপেক্ষ, অন্য কোনো এককের উপর এরা ডিপেন্ড করে না, সেই সকল একককে আমরা কি বলবো? মৌলিক একক বলবো। বুঝাইতে পারছি ওস্তাদ? আপনারা বুঝতে পারছেন? জটিল কিছু না, একদম সহজ, পানির মতো সহজ। হ্যাঁ, তাদেরকে মৌলিক একক আমরা বলবো। ক্লিয়ার? এতটুকু আমরা বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। এবার দেখেন, এই মৌলিক একক, এই যে এই 7টাকে আমরা বলি মৌলিক একক। লেন্থ বা দৈর্ঘ্য, এটা হচ্ছে একটা মৌলিক একক। দৈর্ঘ্য, যার একক হচ্ছে মিটার, এই এককের সিম্বল হচ্ছে আমার কি? এম। ঠিক আছে, এই ইউনিটগুলো সব এসআই ইউনিট। হ্যাঁ, এসআই ইউনিট, একক মিটার। দৈর্ঘ্য, মাস বা ভর, এর একক কি? কিলোগ্রাম বা কেজি, এসআই ইউনিট, এবং এর সিম্বলটা কি? কেজি। এরপর কি আছে বলেন তো ওস্তাদ? সময়, এটা আরেকটা হচ্ছে মৌলিক একক, যেটার একক হচ্ছে ইউনিট হলো সেকেন্ড, যেটার ইউনিট কি? সেকেন্ড। ক্লিয়ার? এস দ্বারা বোঝায়। ক্লিয়ার? ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ ইউনিট কি? অ্যাম্পিয়ার। ঠিক আছে, কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। তারপর কি? টেম্পারেচার বা তাপমাত্রা। ইউনিট কি? কেলভিন।
কি দ্বারা প্রকাশ করা হয় ওস্তাদ? কে দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা প্রকাশ করা হয়? বুঝাইতে পারছি? লুমিনাস ইন্টেন্সিটি, এটাকে বলা হয় দীপন তীব্রতা। লুমিনাস ইন্টেন্সিটি ইউনিট, এটার একক হচ্ছে ক্যান্ডেলা, সিডি দ্বারা প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ কি দ্বারা প্রকাশ করা হয় ওস্তাদ বলেন তো? মোল দ্বারা প্রকাশ করা হয়, মোল দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? জটিল, কঠিন? জটিল বা কঠিন কোনোটাই না, একদম সহজ। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা জানেন, এগুলো আপনারা 9-10-এ শিখে আসছেন, এগুলো আপনারা পই পই করে এই জিনিসগুলো আপনারা সুন্দর করে আপনারা জানেন। আমরা জাস্ট জিনিসগুলারে আমরা কি করতেছি, একটু ঝালাই করে দিচ্ছি, আপনাকে মনে করিয়ে দিচ্ছি। বুঝাইতে পারছি? ঝালাই করিয়ে দিচ্ছি বা মনে করিয়ে দিচ্ছি। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে। আচ্ছা, যে সকল একক থেকে মৌলিক একক, যে সকল একক মৌলিক একক থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ একক বলে। ঠিক আছে, বা ডিরাইভড ইউনিটস। লব্ধ একক, লব্ধ একক বা ডিরাইভড ইউনিটস। যেমন ধরেন আমি বলের একক ধরবো এফ। এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এম এ। ঠিক কিনা? এফ এর ইউনিট কি? নিউটন, তাই না? নিউটন। এম মানে কি? কেজি। আর এ মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানেই কি? নিউটন। এই নিউটন মানেই তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখেন এইখানে কেজি, এটা একটা মৌলিক একক ভরের। ঠিক আছে, এটা একটা মৌলিক একক। সেকেন্ড, এটা একটা সময়ের মৌলিক একক। ঠিক আছে, কেজি মিটার হইল দৈর্ঘ্যের, আর এস হইল সময়ের মৌলিক একক। বুঝাইতে পারছি? ক্লিয়ার? আবার যেমন ধরেন আপনি যদি এখান থেকে বেগ বের করেন, বেগ ভি, বা ত্বরণ বের করলাম, ত্বরণ, ত্বরণ এ। এ মানে কি? এ মানে হইল ডেল ভি বাই ডেল টি। আচ্ছা, ডেল ভি, ভি এর ইউনিট কি? ত্বরণের ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা দেখেন আসতেছে কি? ডেল ভি মানে হচ্ছে কি? মিটার পার সেকেন্ড, আর ডেল টি এটা কি? সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, তাহলে এটাই মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আসতেছে কোথা থেকে? দৈর্ঘ্যের, দৈর্ঘ্য, আর এটা কি? সময়, সেখান থেকে আসতেছে। বুঝাইতে পারছি? আবার ধরেন আপনি বের করবেন, ধরে নেন চাপ পি, প্যাসকেল। চাপের ইউনিট কি? প্যাসকেল। ঠিক আছে, এফ বাই এ একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল। এফ এর ইউনিট কি? নিউটন। এর ইউনিট মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। আবার নিউটন মানে কি? কেজি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু পার মিটার স্কোয়ার, তাহলে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে কি? আমার প্যাসকেল। দেখেন কেজি ভর, মিটার হচ্ছে দৈর্ঘ্য, এস হইল সময়। তার মানে কি? সবকিছুই আসতেছে কি দ্বারা? এখানে সবকিছুই আসতেছে মৌলিক এককের থেকে। এই জন্য এটাকে বলা হয় লব্ধ একক বা ডিরাইভড ইউনিটস। বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে। জটিল, কঠিন? জটিল বা কঠিন কোনোটাই না, একদম সহজ, পানির মতো সহজ। একদম পই পই করে আমরা এগুলা করব, আমরা পারবো, এগুলো কোনো সমস্যা নাই। দেখেন মাত্রা ও মাত্রা সমীকরণ। ঠিক আছে, ডাইমেনশন অ্যান্ড
ডাইমেনশন ইকুয়েশন। মাত্রা ও মাত্রা সমীকরণ কি? কোনো একটা রাশি তার মৌলিক এককের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে যে সংকেত ব্যবহার করা হয় তাকে উক্ত রাশির কি বলে? মাত্রা বলে। যেমন ধরেন দৈর্ঘ্যের মাত্রা এল, সময়ের মাত্রা টি, ভরের মাত্রা ক্যাপিটাল এম। ঠিক আছে, এই তিনটা আপাতত মাত্রা আমরা যদি মাথায় রাখি, আমরা অনেকগুলা রাশির সাথে সম্পর্কটা বের করতে পারবো যে আরেকটার সাথে কিভাবে সম্পর্কে আছে। ঠিক আছে, যেমন আমি আপনাদের যদি বলি, যেমন আমাকে যদি বলে বলের মাত্রা সমীকরণ। বল মানে কি? বল F ইজ ইকুয়াল টু ma, ভর গুণ ত্বরণ, তাই না? ভর। ত্বরণ মানে কি? বেগের পার্থক্য বাই সময়, তাহলে ভর m, বেগ হচ্ছে আমার কি l t টু দি পাওয়ার -1, আর সময় হচ্ছে t, তাহলে m l t টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে কার মাত্রা সমীকরণ বলেন তো? বলের মাত্রা সমীকরণ। বুঝতে পারছি? জিনিসটা এরকমই। আচ্ছা, এইবার দেখেন, ঠিক আছে, মাত্রা সমীকরণের সীমাবদ্ধতা দেখেন। সীমাবদ্ধতা কি? কেবল এল এম টি এই তিনটি মৌলিক রাশির উপর ভিত্তি করে আমরা মাত্রা সমীকরণ গঠন করি। ঠিক আছে, কিন্তু অজ্ঞাত রাশি যদি এই তিন রাশি অপেক্ষা বেশি রাশির উপর নির্ভরশীল হয়, সেই অজ্ঞাত রাশির আমরা মাত্রা বের করতে পারি না। যেমন তাপ পরিবাহতাঙ্কের মাত্রা কেবল এল এম টি দ্বারা প্রকাশ করা যায় না, কারণ এটি আরো একটি রাশি যথা তাপমাত্রার উপর নির্ভরশীল, সুতরাং ওইটা দ্বারা বের করা যাচ্ছে না। এছাড়া মাত্রিক পদ্ধতিতে কোনো মাত্রাবিহীন রাশি যেমন ধ্রুবক, মাত্রা সমীকরণের মাধ্যমে ধ্রুবক এর মান বের করা যায় না। ঠিক আছে, এই হইল মাত্রা সমীকরণের সীমাবদ্ধতা। এইবার দেখেন পরিমাপের মূলনীতি। ঠিক আছে, আচ্ছা, এই যে পরিমাপের মূলনীতির ভিতরে প্রথমে আমরা যে জিনিসগুলা জানবো, যে এই যে দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, এগুলা ঠিক আছে মানে মেজার্স। ঠিক আছে, এই জিনিসগুলা কিভাবে আসলো? যেমন দৈর্ঘ্যের একক 1 মিটার, এই 1 মিটার মানে কি? ঠিক আছে, ভরের একক 1 কেজি, 1 কেজি মানে কি? তারপরে সময়ের একক 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড মানে কি? এইটা আমরা একটু দেখে নিব। এগুলো আপনারা 9-10-এ দেখছেন, তাও আমি আরেকবার দেখায় দিব। ঠিক আছে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার। শূন্য স্থানে আলো 199,792,458 সেকেন্ডে, 199,792,458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? 1 মিটার বলে। শূন্য স্থানে আলো 199,792,450 শূন্য স্থানে আলো 1/299,792,458 সেকেন্ডে যেই ডিস্টেন্সটা কভার করে তাকে আমরা কি বলি? 1 মিটার বলি। তাকে আমরা 1 মিটার বলি। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে। এরপর ভরের একক হচ্ছে কেজি। ফ্রান্সের স্যাভ্রেতে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এ রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি 3.9 সেন্টিমিটার ব্যাস এবং 3.9 সেন্টিমিটার উচ্চতার একটি নিরট গোলককে 1 কিলোগ্রাম বলে।
এটা 1 কেজি, ঠিক আছে। আচ্ছা, সময়ের একক 1 সেকেন্ড। একটি সিজিয়াম 133 পরমাণুর এই যে এতগুলা 9192631770টি কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে আমরা 1 সেকেন্ড বলি। ক্লিয়ার? তাপমাত্রা 1 কেলভিন, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে 1 কেলভিন বলে। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। শূন্য স্থানে পরস্পর হতে 1 মিটার দূরে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপক্ষণীয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটি সমান্তরাল সরল পরিবাহীর প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চললে পরস্পরের প্রতি মিটার দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বল ক্রিয়া করে তাকে আমরা কি বলবো? 1 অ্যাম্পিয়ার বলবো। তাকে আমরা কি বলবো বলেন তো? 1 অ্যাম্পিয়ার বলবো। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছেন? 1 অ্যাম্পিয়ার আমরা কাকে বলবো? এই যে, ঠিক আছে। এবার দেখেন, দীপন তীব্রতার একক। দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। একটি আলোক উৎস কোনো নির্দিষ্ট দিকে, ঠিক আছে, 540 × 102 হার্টজ কম্পাঙ্কের এক বর্ণী বিকিরণ নিঃসরণ করে। ওই নির্দিষ্ট দিকে তার বিকিরণ তীব্রতার মান প্রতি স্টেরেডিয়ান ঘনকোণে 1/683 ওয়াট যদি হয় তবে ওই দীপন তীব্রতাকে 1 ক্যান্ডেলা বলে। এগুলো দেখেন, এগুলো মুখস্থের বিষয়, কিন্তু এগুলোর দরকার নেই আসলে। পদার্থের পরিমাণ 1 মোল। কোনো পদার্থে 0.012 কিলোগ্রাম কার্বন 12 অবস্থিত পরমাণুর সমান সংখ্যক ইউনিট থাকলে তাকে 1 মোল বলে। ঠিক আছে, এই জিনিসগুলা আর কি, এগুলা মুখস্থের জিনিস, এগুলা মানে খুব একটা মানে ইম্পর্টেন্ট কোনো কিছু না, এগুলা খুবই সহজ এবং এগুলা হচ্ছে একদম সহজ বিষয় আর কি, একদম যদি মানে ব্লান্টলি আমি বলি, সহজ বিষয়। এবার দেখেন, যান্ত্রিক ত্রুটি। পরিমাপে যে সমস্ত যন্ত্র ব্যবহার করা হয় সেগুলো সঠিক এবং সুবিধি না হলে কোনো ভৌত রাশির পরিমাপে ত্রুটি দেখা যায়। একে কি বলে? একে যান্ত্রিক ত্রুটি বলে। বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো শূন্য ত্রুটি, পিছট ত্রুটি ও লেভেল ত্রুটি। শূন্য ত্রুটি, পিছট ত্রুটি ও লেভেল ত্রুটি। শূন্য ত্রুটি সাধারণত ভার্নিয়ার স্কেল, স্ক্রু গেজ, স্লাইড ক্যালিপার্স, ফেরোমিটার ইত্যাদির প্রধান স্কেলের শূন্য দাগের সাথে ভার্নিয়ার বা বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি না মিলে, আগে বা পিছনে থাকে, তাইলেই সেটাকে আমরা কি বলবো ওস্তাদ বলেন তো? শূন্য ত্রুটি বলবো। ঠিক আছে, অর্থাৎ ভার্নিয়ার স্কেল, স্ক্রু গেজ, স্লাইড ক্যালিপার্স বা ফেরোমিটার ইত্যাদির প্রধান স্কেলের শূন্য দাগের সাথে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে যদি না মিলে, আগে বা পিছনে থাকে, একে আমরা কি বলবো বলেন? শূন্য ত্রুটি বলবো। বুঝাইতে পারছি? একে আমরা শূন্য ত্রুটি বলবো, শূন্য ত্রুটি বলবো। পিছট ত্রুটি নাট, স্ক্রু ইত্যাদির উপর ভিত্তি করে যে সকল যন্ত্র, সে যন্ত্রে এই ত্রুটি পরিলক্ষিত হয়। নতুন যন্ত্রের তুলনায় পুরাতন যন্ত্র, অর্থাৎ যখন যন্ত্রটা পুরান হয়ে যায়, স্ক্রু গেজ টাইপের জিনিস, এগুলাতে এই পিছট ত্রুটি দেখা যায়। কারণ অনেকদিন ব্যবহারের ফলে নাটের গর্ত বড় হয়ে যায়, সেক্ষেত্রে স্ক্রু ক্ষয় হয়ে আলগা হয়ে যায়। ফলে স্ক্রুকে উভয় দিকে ঘুরালে সমান, ধরেন এই দিকে ঘুরাইলে যতটুকু সামনে যাইতেছে, উল্টা দিকে ঘুরাইলে ততটুকু পিছনে আসার কথা না, কিন্তু ততটুকু পিছনে আসতেছে না। তার মানে নাটে সমস্যা হয়ে গেছে, যন্ত্র পুরান হয়ে গেছে, সেটাতে ত্রুটি দেখা দিছে। একে পিছট ত্রুটি বলে। এই ধরনের পার্ট নেওয়ার সময় যন্ত্রকে একই দিকে ঘুরালে এ ত্রুটি দূর হয়। এক দিকে ঘুরায় যদি আপনি পার্ট নেন, তাইলে হচ্ছে এই ত্রুটিটা আমরা অ্যাভয়েড করতে পারবো। লেভেল ত্রুটি কতগুলো পরীক্ষণের ক্ষেত্রে যন্ত্রকে ভালোভাবে লেভেলিং না করে নিলে সঠিক পার্ট পাওয়া যায় না। যেমন নিক্তি, চৌম্বক মানদণ্ড, ট্যানজেন্ট গ্যালভানোমিটার। ধরেন আপনি আগে যদি লেভেলিং না করে নেন, ধরেন আপনি ওজন দিবেন, ঠিক আছে, ওজন দিবেন, আপনি দুই পাশ খালি রেখে আগে দেখেন যে লেভেল ঠিক আছে কিনা, তা না হলে কি এই লেভেল এরর দেখা যাবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার ওস্তাদ? একদম সহজ।
জটিল না, কঠিন না, অত্যন্ত অত্যন্ত সহজ কথাবার্তা এখানে। হ্যাঁ, এবার দেখেন যান্ত্রিক ত্রুটি আমরা কিভাবে বের করি। এরর প্রকৃত মানের শতকরা কত অংশ, যেমন প্রকৃত মান যদি হয় এক্স, ঠিক আছে, এবং পরিমাপ করা হয়েছে ধরেন ওয়াই, তাহলে ত্রুটির হার হবে, এরর হবে, মনে রাখবেন এরর এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 100%। ত্রুটি শতকরা হার যত কম হবে পরিমাপ রাশির মান তত শুদ্ধতর হবে, অর্থাৎ যত কম পার্সেন্টেজ হবে তত ভালো অ্যাকুরেট আমরা হচ্ছে পাঠ নিতে পারবো বা রিডিং নিতে পারবো। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, এবার দেখেন, এবার খেয়াল করেন, একজন ছাত্র পরীক্ষাগারে অভিকর্ষ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার নির্ণয় করলো। কত নির্ণয় করছে? 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার নির্ণয় করলো। অপর দিকে যখন সে 0.01 কেজি ভরের কোন 5.3 বাটখারাকে স্প্রিং নীতিতে ঝুলিয়ে দিল, 5.3 কেজি বাটখারাকে স্প্রিং নীতিতে ঝুলিয়ে দিল, তখন দেখলো 0.0980 নিউটন বল দেখাচ্ছে। তার পরীক্ষালব্ধ অভিকর্ষ ত্বরণের শতকরা ত্রুটি নির্ণয় করো। অভিকর্ষ ত্বরণের মান মানে এইটার আমার ত্রুটি নির্ণয় করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এই জিনিসটা আপনারা সমাধান করেন। সমাধান করার জন্য আমি আপনাদেরকে সময় দিব 1 মিনিট। কতক্ষণ? 1 মিনিট সময় দিব। নিজেরা চেষ্টা করেন, নিজেরা একটু চেষ্টা করেন। নিজেরা একটু চেষ্টা করেন ওস্তাদ। আচ্ছা দেখেন, তাহলে এইটার এই যে সমাধানটা দেখেন, পরিমাপ্য মান দেখেন। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে এই 5.3 এই জিনিসটা থাকবে না কোনো বাটখারাকে। 5.3 তে এখানে কোনো কাজই নেই আসলে। দেখেন y ইজ ইকুয়াল টু 9.81, দেখেন ভালো করে খেয়াল করেন, y ইজ ইকুয়াল টু 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। নিক্তিতে চাপানো ভর 0.01 কেজি, প্রাপ্ত বল কত? 9.0980 নিউটন। তাহলে F ইজ ইকুয়াল টু mg যদি আমি করি, দেখেন m হচ্ছে কত? 0.01, তাহলে এইখানে আসতেছে কত? 9.80। তাহলে প্রকৃত মান x ইজ ইকুয়াল টু কত আসতেছে? 9.80, ঠিক আছে? আচ্ছা, স্প্রিং নিক্তিতে যখন ঝুলাই দিছে তখন পাইছে 9.0980, আর সে মাপছে কত? 9.81, এত নিউটন। তাহলে ওই জায়গা থেকে সে অ্যাকচুয়াল ভ্যালু আসলে কত? 9.80 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্রুটির শতকরা হার কত? শতকরা হার এক্স মাইনাস ওয়াই। সে মাপস কি বলে হচ্ছে অ্যাকচুয়াল মান কত? 9.8, আর ওয়াই কত মাপছে? কত মাপছে? 9.81, আর অ্যাকচুয়াল মান দিয়ে এখন ভাগ করে পার্সেন্টেজ করলে মাইনাস 0.102% এর কি এরর পাওয়া গেছে।
এটাই অ্যান্সার, শতকরা ত্রুটি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, শতকরা ত্রুটি এত। ক্লিয়ার? এটাই বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ওস্তাদ? সহজ। আলহামদুলিল্লাহ, এক্সকিউজ মি। দেখেন, 10 মিটার দৈর্ঘ্য পরিমাপে ত্রুটির পরিমাণ 10 সেন্টিমিটার হলে ত্রুটির হার কত? করেন তো, 1 মিনিট সময় করেন করেন। দেখেন, 10 মিটার দৈর্ঘ্য পরিমাপের জন্য ত্রুটি 10 সেন্টিমিটার, তাহলে এক্স মাইনাস ওয়াই কত? 10 সেন্টিমিটার, মানে কত? 0.1 মিটার। ঠিক আছে, তাহলে ত্রুটির হার এক্স মাইনাস 0.1/10 ইন্টু 100 কত হবে? 1%। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? সহজ। দেখেন, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপে ত্রুটির হার 10% হলে মিলিমিটার এককে ত্রুটির পরিমাণ কত? মিলিমিটার এককে ত্রুটির পরিমাণ কত? 1 মিনিট সময় দিলাম, নিজেরা চেষ্টা করেন ওস্তাদ। 1 মিনিট সময় দিলাম, নিজেরা চেষ্টা করেন, নিজেরা চেষ্টা করেন বস। দেখেন, ত্রুটির পরিমাণ এক্স মাইনাস ওয়াই, প্রকৃত মান 1 সেন্টিমিটার, তাহলে কত? 10 মিলিমিটার। 10 মিলিমিটার, তাহলে ত্রুটির হার হবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 100%। এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 100%, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 100%, তাহলে এইখানে এটা কত? এক্স মাইনাস ওয়াই 0.1 ইন্টু 10, ঠিক কিনা? 0.1 ইন্টু 10, তাহলে এখন হচ্ছে এটারে মিলিমিটারে আমরা কনভার্ট করছি, তাহলে এখানে কত? 1 মিলিমিটার। এক্স কত? 1 সেন্টিমিটার, মানে কি 10 মিলিমিটার, তাই না? তাহলে এক্স 10 দিয়ে গুণ করছে, যে পয়েন্ট এক্স মাইনাস ওয়াই হলো 0.1, ঠিক কিনা? 0.1% এক্স মাইনাস ওয়াই বাই এক্স, এক্স মাইনাস ওয়াই বাই এক্স, এটা কত? 0.1। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0.1 ইন্টু কত? এক্স, এক্সটা কত? 10 মিলিমিটার, তাহলে এখানে কত আসে? 1 মিলিমিটার। মিলিমিটার এককে ত্রুটির পরিমাণ 1 মিলিমিটার। বুঝাইতে পারছি? একদম সহজ, একদম সহজ। এগুলাই আসে ওস্তাদ, এগুলাই আসে, এই ত্রুটি দিয়েই আসে। বুঝাইতে পারছি? অভিকর্ষ ত্বরণের প্রকৃত মান 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্রুটির হার 0.1% হলে পরিমাপ্য মান কত?
করেন দেখি, কতটুকু মান মাপা হয়েছে, করেন করেন। এই দেখেন প্রকৃত মান এত, ত্রুটি এত, ত্রুটির হার এত। আমার ওয়াই চাইছে পরিমাপ্য মান, তাহলে ওয়াই বের করতে পারবো না আমরা? 9.79, এখানে 9.79 ওয়াই, তাহলে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই, বুঝতে পারছেন? সহজ, একদম সহজ। জিনিসটা হইল এক্স মাইনাস ওয়াই বাই এক্স না, ঠিক আছে, 0.1%, তাহলে 0.1 বাই 100, ঠিক আছে, তাহলে 0.001, ঠিক কিনা? তাহলে এইখানে 1 মাইনাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু 0.001, তাহলে এই জায়গার থেকে y বাই এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.001, তাহলে y ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.001 ইন্টু এক্স। এক্স কত? 9.79। যা আসবে তাই দেখবেন 9.78 আসবে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছি? এটি একদম সহজ, ক্লিয়ার। জটিল কঠিন, জটিল বা কঠিন কোনোটাই না, একদম পানির লাহান সহজ। কিসের লাহান সহজ ওস্তাদ? পানির লাহান সহজ, একদম পানির লাহান সহজ। বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা? একদম সহজ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায়টার আমরা ইউনিভার্সিটি লেভেল প্রবলেম সলভ করার জন্য আমার যা যা বেসিক দরকার এবং কিছু ইউনিভার্সিটি লেভেল প্রবলেম সলভ করার জন্য আমার যেই যে রিজনিংগুলো দরকার সেই রিজনিংগুলো আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা আর দেরি না করে শুরু করে দেই। প্রথমে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস কি। আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস, এই কনসেপ্টটা আসলে কি? আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের কনসেপ্টটা আসলে কি সেটা সম্পর্কে আমার সবার আগে জানতে হবে। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র পুরোপুরি মেনে চলে, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র এরা এটাকে পুরোপুরি মেনে চলে, তাদেরকে আমরা আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস বলি। আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস বলবো, আইডিয়াল গ্যাস বলবো। দেখেন, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র পুরোপুরি মেনে চলবে সেটাকে আমরা আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস বলবো। এবার দেখেন, প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্থির তাপমাত্রায় তাপমাত্রা স্থির থাকতে হবে। বয়েলের সূত্রের বিষয় কি? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে হবে। হ্যাঁ, তাপমাত্রা যদি স্থির থাকে, ঠিক আছে, তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। ঠিক আছে, তাহলে আয়তন হবে কি? চাপের ব্যস্তানুপাতিক 1/v, p ইজ ইকুয়াল টু কোন একটা কনস্ট্যান্ট 1/v, pv ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি p1 v1 ইজ ইকুয়াল টু p2 v2। এটা হচ্ছে চাপ ও আয়তনের যে ব্যস্তানুপাতিক সম্পর্কটা সেটা। ঠিক আছে, চাপ ও আয়তনের যে ব্যস্তানুপাতিক সম্পর্কটা সেটা আমরা লিখে ফেললাম। বুঝাইতে পারছি? চাপ ও আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্কটা আমরা লিখে ফেলছি। এইবার দেখেন আরেকটা হচ্ছে আমার ঘনত্বের সাথে সম্পর্ক আমরা বের করতে পারি। আমরা জানি রো ইজ ইকুয়াল টু কি? এম বাই ভি। ঠিক আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে? এম বাই রো হবে। রো ইজ ইকুয়াল টু যদি এম বাই ভি হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে? এম বাই রো হবে। তাহলে এইখানে দেখেন P1, ঠিক আছে, তাহলে এম বাই V1, এম তো কনস্ট্যান্ট কারণ হলো নির্দিষ্ট ভর, তাই না? তাহলে P2 এম বাই V2, সরি এম বাই ভি লিখতেছি, এম বাই রো হবে দুই জায়গায়, সরি। P1 এম বাই রো 1, P2 এম বাই রো 2,
ঠিক আছে, এম বাই রো ওয়ান, P2 এম বাই রো টু, তাহলে P1 বাই রো ওয়ান ইজ ইকুয়াল টু P2 বাই রো টু। এটা হচ্ছে বয়েলের সূত্রের আরেকটা ফরম্যাট, আমরা এখান থেকে বের করে আনতে পারি। ক্লিয়ার? বুঝাইতে পারছি ওস্তাদ? জটিল কিছু, কঠিন কিছু? জটিল বা কঠিন কোনোটাই না, একদম সহজ। হ্যাঁ, জটিল বা কঠিন কোনোটাই না, একদম সহজ। এখানে জটিলতার খুব একটা জায়গা নাই। ক্লিয়ার? ওকে, এবার দেখেন আমরা যেটাতে আসব, সরি এখানে। এখন এই বয়েলের সূত্রের কিছু আমাদের গ্রাফ আছে, যেমন হলো পিভি গ্রাফ। পিভি গ্রাফ যদি আমরা আঁকি, ঠিক আছে, বাঁকা হয়ে গেছে। এই দিক বরাবর ভি, এই দিক বরাবর যদি পি হয়, মনে রাখবেন চাপ আর আয়তনের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেক্ষেত্রে এটা হবে আয়তাকার অধিবৃত্ত আকৃতির গ্রাফ। তাহলে এইবার দেখেন, এই যে আয়তাকার অধিবৃত্ত আকৃতির গ্রাফ হইল, এইটা একটা টেম্পারেচারের জন্য, টেম্পারেচার যখন স্থির, এইখানে ধরেন আরো দুইটা আমি গ্রাফ আঁকলাম, তিনটা টেম্পারেচারের জন্য আমার তিনটা কার্ভ আসলো। ভালো করে বুঝেন, এটা T1, এটা T2, এটা T3। এখন আমার কাছে প্রশ্ন জানতে চাইলো যে এর ভিতরে কোনটা বড়, T1 বড় না T2 বড় না T3 বড়, বা এদের অর্ডারটা কি, এটা আমরা কিভাবে বের করবো ওস্তাদ? ঠিক আছে, এদের অর্ডারটা আমরা কিভাবে বের করব? বের করা খুব একটা জটিল কিছু না, বের করা খুবই সহজ, অত্যন্ত সহজ, পানির মতো সহজ। দেখেন, বের করার উপায় হইল আমি পিটাকে স্থির করে দিব। দেখেন এই তিন জায়গায় কিন্তু পি সেম, ঠিক আছে। এবার দেখেন এইটার জন্য একটা আয়তন আসবে V1, এটার জন্য V2, এটার জন্য V3। তাহলে এইখানে দেখেন আমার তাপমাত্রা যত বেশি, গ্যাসের আয়তনও তত বেশি হবে। সহজ বিষয়, ঠিক আছে। এটাও যদি একটা সূত্র, চার্লসের সূত্র, কিন্তু আপনি ধরেন কমন সেন্স ধরেন, একটা গ্যাসের তাপমাত্রা বাড়াইলে ওই গ্যাসটা কি ছড়ায় যাবে, তার আয়তন বাড়বে, তাই না? একটা গ্যাসের তাপমাত্রা বাড়াইলে এটা ছড়ায় যাবে, তার আয়তন বাড়বে। তাহলে এই তাপমাত্রা যত বেশি, আয়তনও তত বেশি। তাপমাত্রা বেশি হইলে আয়তনও বেশি হবে, ঠিক কিনা? বুঝাইতে পারছি কিনা? এইবার দেখেন, তাহলে এই জায়গা থেকে যে আমার আয়তন সবচেয়ে বেশি কি V3, তাহলে এখানে তাপমাত্রা সবচেয়ে বড় হবে কি T3, তারপর T2, তারপর T1। বুঝাইতে পারছি? এই এখন ধরে নেন এই গ্রাফটা একটু অন্যরকম করলাম আমরা। সেটা কি? এই দিক বরাবর ধরে নিলাম V, এই দিক বরাবর 1/P। তাহলে V এর সাথে 1/P এর সম্পর্ক কি? V ইজ ইকুয়াল টু কোন একটা কনস্ট্যান্ট ইন্টু 1/P। তাহলে ঠিক আছে, ঠিক কিনা? অথবা 1/P ইজ ইকুয়াল টু কোন একটা কনস্ট্যান্ট ইন্টু V। তাহলে 1/P যদি আমার হয় y, V আমার x অ্যাক্সিস বরাবর, এইটা m, তাহলে y ইজ ইকুয়াল টু mx। মূল বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ ধরে নিলাম, এই একটা সরল রেখা, এই আর একটা সরল রেখা, এই আর একটা সরল রেখা, ধরে নিলাম T1, T2, T3। এখন আমাকে যদি জিজ্ঞেস করে যে তাপমাত্রার ক্রম কি, তাহলে আমি এখন এখান থেকে সুন্দর করে যেটা করব, একইভাবে দেখেন খেলাটা একই। আমি কি করব, 1/P টাকে সেম করে দিব। এই 1/P সমান হওয়া মানে কি? P সমান হওয়া। এই তিন জায়গায় কি P সমান, তাহলে এই জায়গায় এইটা V1, এই জায়গায় V2, এই জায়গায় কি V3। আয়তন সবচেয়ে কম কোথায়? V3 তে। তাহলে তাপমাত্রা সবচেয়ে কম হবে কি V3, সবচেয়ে বেশি হবে তাপমাত্রা সবচেয়ে কম হবে হলো T3, আর সবচেয়ে বেশি হবে T1। তাহলে T1, T2, T3।
কিনা? বুঝতে পারছেন ওস্তাদ? বুঝতে পেরেছেন কিনা ওস্তাদ? দেখেন, বুঝতে পারছেন? জটিল কিছু না, কিন্তু একদম সহজ, পানির মতো সহজ, কঠিন না। ক্লিয়ার? ওকে ওকে। এবার দেখেন, এবার ভালো করে খেয়াল করেন, অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে লক্ষ্য করেন, সুন্দর এবং সুচারুভাবে লক্ষ্য করতে হবে। একটু সুন্দর করে খেয়াল করেন, সুন্দর করে লক্ষ্য করেন যে আমার আমার যদি আরেকটা সিনারিও থাকে এরকম, এই দিক বরাবর আমার হইল পি, এই দিক বরাবর ধরলাম পিভি। পিভি তো সব সময় কনস্ট্যান্ট, ভালো করে বুঝেন। এই দিক পি, এই দিক পিভি, তাহলে পিভি তো আমার কনস্ট্যান্ট, ঠিক আছে? তাইলে এই এই ক্লিয়ার? এইবার দেখেন, এইবার দেখেন আমরা যেটা করব, এবার আমরা যেটা করব ভালো করে খেয়াল করেন, আমরা পিটারে কনস্ট্যান্ট করে দিব। তাহলে এইটা ধরলাম T1, এইটা T2, এইটা T3। তাহলে পি এই জায়গায় সমান হয়ে গেলে এই জায়গায় আয়তন সবচেয়ে বেশি কোথায়? পিভি সবচেয়ে বেশি যেখানে, আয়তনও সবচেয়ে বেশি সেখানে, ঠিক কিনা? তাইলে T3 দেন T1। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, বয়েলের সূত্র আমরা মোটামুটি বুঝতে পারলাম, বয়েলের সূত্র মোটামুটি আমরা বুঝতে পারলাম। ক্লিয়ার? সুন্দর, একদম সুন্দর, জটিল কিছু না, সুন্দর, আমরা এটা বুঝতে পারলাম। ওকে, এইটুকু আমরা বুঝলাম। এখন আমরা যেটাতে আসব সেটা হলো চার্লসের সূত্র বা চার্লস ল। চার্লসের সূত্রে বলা আছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 অংশ 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে? তো এইটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব, এটা মানে কি। চার্লসের সূত্রের যদি আমি গাণিতিক ম্যাথমেটিক্যাল ফরম্যাট লিখতে চাই, সেটা হলো ভি থেটা ইজ ইকুয়াল টু ভি নট 1 প্লাস থেটা বাই 273। ঠিক আছে? 1 প্লাস থেটা বাই 273, যেখানে ভি থেটা হচ্ছে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, ঠিক আছে? ভি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন। একটা হলো থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, আরেকটা কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন। এখন তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনটা কি হবে? হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনটা কি হবে আমি আপনাদেরকে একটু দেখাই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা কিরকম হবে। সেটা হলো হইতেছে আমার সেই আয়তনের একটা অংশ আমার বাড়বে, সেই হিসাব করে সেটা হচ্ছে ভি থেটা। এখন দেখেন, এইখান থেকে আমরা আরো বেশ কিছু কথাবার্তা আসতে পারি। এইখান থেকে একটা জিনিস আছে যে পরম শূন্য তাপমাত্রা, আয়তনটা চেঞ্জ হবে কিসের উপরে? তাপমাত্রা পরিবর্তনের উপরে। এইখান থেকে একটা টপিক আসে, সেটা হলো পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা,
বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার জিনিসটা কি সেটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। হ্যাঁ, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে আমরা কি বলি ওস্তাদ বলেন তো? পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার আমরা বলি। ঠিক আছে, ওকে। এবার দেখেন, এই পরম শূন্য তাপমাত্রা নিয়ে আরো বেশ কিছু কথাবার্তা আমরা বলবো। তো পরম শূন্য তাপমাত্রাটা কিভাবে আমরা বের করি দেখেন, ভালো করে খেয়াল করেন। এই জিনিসটাকে যদি আমি গুণ করি, দেখেন ভি থেটা ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু থেটা, এইভাবে লেখা যায়। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি ভি থেটাটারে রাখি, ওয়াই ইজ ইকুয়াল টু এইটা যদি সি হয় প্লাস এইটা যদি এম হয়, এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি থেটা রাখি তাহলে ওয়াই ইজ ইকুয়াল এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সমীকরণ আমরা পাই। ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সমীকরণ আমরা পাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা যদি আমি গ্রাফ আঁকি, গ্রাফটা হবে অনেকটা এরকম, এই দিক বরাবর থেটা, এই দিক বরাবরও থেটা, একটা প্লাস একটা মাইনাস, এইটা হলো 0 ডিগ্রি। এখানে যখন আমার থেটা 0 হবে তখনও কিন্তু সি ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এই দিক বরাবর হলো আমার ভি থেটা। এবং এক জায়গায় এসে এইখানে দেখেন, এক জায়গায় এসে কিন্তু এই জায়গায় আয়তন 0 হয়ে যাচ্ছে। এটাই হলো অ্যাবসোলিউট জিরো। অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। এই অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার কত? সেটা হলো 0 কেলভিন অর 273 মাইনাস 273.16 ডিগ্রি সেলসিয়াস। এইটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। ক্লিয়ার? আচ্ছা, এখন এইটা হইলো সেলসিয়াস স্কেলের সাথে সম্পর্ক, আয়তনের সেলসিয়াস স্কেলের সাথে আয়তনের সম্পর্কটা এইটা। এখন আমি যদি কেলভিন স্কেলের সাথে আয়তনের সম্পর্কটা বের করতে চাই সেটা কি হবে? কেলভিন স্কেলের সাথে আয়তনের সম্পর্ক হবে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। এটা হচ্ছে কেলভিন স্কেলের সাথে সম্পর্ক। ঠিক আছে, এর মানে কি? এর মানে V ইজ প্রপোর্শনাল টু T, অর্থাৎ পরম তাপমাত্রা চাপ যদি স্থির থাকে গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার কি হবে বলেন তো? সমানুপাতিক হবে। গ্যাসের আয়তন যদি স্থির থাকে, গ্যাসের চাপ যদি স্থির থাকে আয়তনটা কি হবে? পরম তাপমাত্রার সমানুপাতিক হবে। বুঝাইতে পারছি? চাপ যদি স্থির থাকে আয়তন হবে পরম তাপমাত্রার সমানুপাতিক। ক্লিয়ার? এবার দেখেন, আরো কিছু কথাবার্তা আমি এখান থেকে বলবো। আমরা শিখছিলাম রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু এম বাই রো। তাহলে এইখানেও এই জিনিসটা অ্যাপ্লাই করি আমরা, তাহলে V1 এর জায়গায় এম বাই
রো ওয়ান বাই টি ওয়ান, এম বাই রো টু বাই টি টু, এম চলে গেলে রো ওয়ান টি ওয়ান ইজ ইকুয়াল টু রো টু টি টু। ঠিক আছে, তাহলে এইখানকার সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক, রো ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই টি। ঠিক আছে, চার্লসের সূত্র থেকে আমরা এই জিনিসগুলো আমরা পাইতেছি। তাহলে দেখেন যে ঘনত্ব যত, তাপমাত্রা যত বাড়ানো হবে ঘনত্ব তত কমবে, পরম তাপমাত্রা যত কমানো হবে ঘনত্ব তত বাড়বে। এই হইতেছে চার্লসের সূত্র নিয়ে আলাপচারিতা। এখন আসতেছি আমরা গ্যাসের চাপীয় সূত্র বা ল অফ প্রেসার। এটাকে অনেক সময় রেনোর চাপীয় সূত্র বলা হয়, বা গে-লুসাকের চাপীয় সূত্র, বা গে-লুসাকের চাপীয় সূত্র বলা হয়। চাপীয় সূত্র। রেনোর চাপীয় সূত্র বা গে-লুসাকের চাপীয় সূত্রও বলা হয়। এবার দেখেন এটা কি? স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, যে কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। একই কথা, চার্লসের সূত্রের মতোই, কিন্তু ওইখানে ছিল চাপ স্থির, আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক, এইখানে আয়তন স্থির, চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক। এখানে পি থেটা 1 প্লাস থেটা বাই 273, থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ, আর এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ। ঠিক আছে, একটা হলো থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ, আর একটা কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? জটিল কিছু? একদমই না, একদমই জটিল কিছু না, জটিল কঠিন কোনোটাই না, একদম সহজ। ঠিক আছে, এইবার দেখেন, খেয়াল করেন, একটু খেয়াল করেন, ভালো লাগবে। এখন এই জায়গা থেকে আমরা আসতে পারি P1/T1 is equal to P2/T2। ঠিক আছে, ও এইখানে একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, সেটা হলো পি এর সাথে টি এর সম্পর্ক। এই দিক বরাবর পি, এই দিক বরাবর যদি টি হয় সেটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। ও সরি, এটা ভি এর সাথে, এখানে চার্লসের সূত্র তো ভি এর সাথে। তাহলে এইখানে পি এর সাথে টি এর সম্পর্ক হবে টি বরাবর পি, মূল বিন্দুগামী সরল রেখা হবে। বুঝাইতে পারছি? ওকে। আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখানে এন কি? স্মল এম বাই ক্যাপিটাল এম। স্মল এম কি? প্রদত্ত ভর, আর ক্যাপিটাল এম কি? আণবিক ভর। একটা হলো প্রদত্ত ভর, আর একটা কি? আণবিক ভর। বুঝাইতে পারছি? এই বুঝা যাচ্ছে ওস্তাদ? বুঝা যায়?
এবার দেখেন সামনের দিকে আগাবো আমরা। এখন গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আমাদের কথা। গ্যাসের গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এটা নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলবো। গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে যে সমীকরণগুলো আমাদের লাগে, প্রথমেই যেটা লাগে সেটা হলো মূল গড় বর্গবেগ, ইউআরএমএস। ইউআরএমএস কি? অনেকগুলা গ্যাসের অণুর U1, U2, U3, so on and so forth, UN, সবগুলা গ্যাসের যদি দ্রুতিরে আমরা বর্গ করি প্রত্যেকটারে, এবং এটার যদি এই বর্গের যদি গড় করে বর্গমূল করি, তাহলে যেটা পাওয়া যাবে এটাই হইল মূল গড় বর্গবেগ। গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ। ক্লিয়ার? এবার দেখেন এই গ্যাসের গতিতত্ত্বের প্রথম সমীকরণ যেটা আমরা পাই, PV is equal to 1/3 mn urms স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এখানে m হইল একটা অণুর ভর, n হইল অণুর সংখ্যা, ঠিক আছে, আর urms হচ্ছে মূল গড় বর্গবেগ। m n হইল অণুর সংখ্যা। ঠিক আছে? এখান থেকে আরেকটা সমীকরণ আমরা বের করতে পারি কাইনেটিক এনার্জির, সেটা হইল KE is equal to half mn urms স্কয়ার। ঠিক আছে? এখানে m একটি অণুর ভর, n হইল অণুর সংখ্যা, আর urms আপনারা জানেনই। ক্লিয়ার? কাইনেটিক এনার্জির আরো সমীকরণ আমরা বের করতে পারি। কাইনেটিক এনার্জি 1 মোল n মোল গ্যাসের জন্য কাইনেটিক এনার্জি 3/2 nRT। এটা হলো n মোল গ্যাসের জন্য কাইনেটিক এনার্জি। n মোল গ্যাসের জন্য কাইনেটিক এনার্জি হলো 3/2 nRT। আর NT অণুর জন্য কাইনেটিক এনার্জি 3/2 nKT। এখানে K হইল আমার কি? বোল্টজম্যান কনস্ট্যান্ট। K হইল আমার বোল্টজম্যান কনস্ট্যান্ট। হ্যাঁ, K কি? বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে? বোল্টজম্যান কনস্ট্যান্ট K 1.38 into 10 to the power -23 জুল পার কেলভিন। ঠিক আছে? এতটুকু ওকে? ক্লিয়ার? যাব সমস্যায় যাব, প্রবলেমে ঢুকবো কিছুক্ষণ পরে, আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের ভিতরে ঢুকবো।
ঠিক আছে, কোনো সমস্যা নাই, ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা এন্টার করব। এরপর দেখেন আমরা ইউআরএমএস এর আরো কিছু জিনিস আমরা একটু দেখি। ও, কাইনেটিক এনার্জির ক্ষেত্রে মনে রাখবেন একটা জিনিস, কাইনেটিক এনার্জির ক্ষেত্রে কাইনেটিক এনার্জির সাথে তাপমাত্রার সম্পর্ক। কাইনেটিক এনার্জি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, এক্স অ্যাক্সিস বরাবর যদি টেম্পারেচার থাকে, তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। ওয়াই অ্যাক্সিস বরাবর কাইনেটিক এনার্জি, এক্স অ্যাক্সিস বরাবর টেম্পারেচার হলে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। ক্লিয়ার? এবার দেখেন ইউ আর এম এস ইজ ইকুয়াল টু রুট ওভার 3p বাই রো। ইউ আর এম এস ইজ ইকুয়াল টু রুট ওভার 3p বাই রো। আরেকটা আমরা ইউআরএমএস এর জানি, ইউআরএমএস ইজ ইকুয়াল টু রুট ওভার 3RT বাই ক্যাপিটাল এম। এটাও আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন এইখান থেকে এই যে 3RT বাই ক্যাপিটাল এম, এইটার থেকে আমরা দুইটা ইন্টারপ্রিটেশন আমরা করতে পারি, দুই ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারি। একটা কি, একই গ্যাসের ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে, তাহলে গ্যাস যদি একই হয় তাহলে ক্যাপিটাল এম কনস্ট্যান্ট, তাহলে 3R বাই ক্যাপিটাল এম পুরাটা কনস্ট্যান্ট, রুট ওভার 3R বাই ক্যাপিটাল এম পুরাটা কনস্ট্যান্ট, তাহলে তখন ইউ আর এম এস ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। ইউ আর এম এস ইজ ইকুয়াল টু ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। তাহলে এই জায়গা থেকে ইউ আর এম এস 2 বাই ইউ আর এম এস 1 is equal to root over T2 by T1। ঠিক আছে, আরেকটা হইল ভিন্ন গ্যাসের একই তাপমাত্রা। একই তাপমাত্রা, URMS is proportional to 1 by root over m, তাহলে URMS 2 by URMS 1 is equal to root over m1 by। দেখবো আমরা এগুলার প্রবলেম আমরা সলভ করে দেখব। ঠিক আছে, এরপর আসতেছে গড় মুক্ত পথ। গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ জিনিসটা কি? মিন ফ্রি পাথ। গড় মুক্ত পথ জিনিসটা কি? গড় মুক্ত পথ জিনিসটা হচ্ছে যে আমার গ্যাসের অণুগুলা যখন বিভিন্ন দিকে ছোটাছুটি করে, গ্যাসের অণুগুলা যখন বিভিন্ন দিকে ছোটাছুটি করে তখন যেটা হয়, গ্যাসের অণুগুলা যখন বিভিন্ন দিকে ছোটাছুটি করে তখন যেটা হয়, তখন এই অণুগুলা একটা আরেকটার সাথে ধাক্কা লাগে। তো একটা অণুর পরপর দুইটা সংঘর্ষের মাঝখানে যে মুক্ত পথটা আছে এভারেজ, সেটাকে আমরা বলি গড় মুক্ত পথ। গড় মুক্ত পথের সমীকরণ দুইজন বিজ্ঞানী দিছে, একটা হলো ক্লসিয়াসের সমীকরণগুলো আমরা দেখব, ক্লসিয়াসের সমীকরণ, আর একটা হলো ম্যাক্সওয়েলের সমীকরণ। পার্থক্য কিছুই না, একটা হলো ম্যাক্সওয়েল একটা ডিস্ট্রিবিউশন কনস্ট্যান্ট দিছে, ওইটা দিয়ে গুণ করে দিতে হবে। ম্যাক্সওয়েলের সমীকরণ, ম্যাক্সওয়েলের সমীকরণ একটা হলো ক্লসিয়াসের সমীকরণ,
আর একটা হইল ম্যাক্সওয়েলের সমীকরণ। আচ্ছা, ক্লসিয়াসের সমীকরণ ল্যামডা মিন ইজ ইকুয়াল টু ল্যামডা মিন 1/পাই ডি স্কোয়ার এন, ঠিক আছে, অথবা ল্যামডা মিন ইজ ইকুয়াল টু m বাই পাই ডি স্কোয়ার রো। এবার দেখেন ডি হইল অণুর ব্যাস, ঠিক আছে, আর এন হইল একক আয়তনে অণুর সংখ্যা। একক আয়তনে অণুর সংখ্যা। ম্যাক্সওয়েলের সমীকরণে ম্যাক্সওয়েল কি করছে, তার বেগ বন্টন সূত্র দিয়ে, ঠিক আছে, ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার স্পিড, সেইখান থেকে উনি একটা কারেকশন দিয়েছে। কারেকশনটা কি বলছে, সমীকরণ এটা ঠিক আছে কিন্তু এটার মানটা একটু সমস্যা, একটা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে উনি যেটা বলছে যে মান এটা ঠিক হয়ে যাবে 1/√2 দিয়ে গুণ করে দাও। 1/√2 ইজ ইকুয়াল টু 1/পাই ডি স্কোয়ার এন 1/√2 পাই ডি স্কোয়ার রো। এই এবার আমরা যেটাতে আসব সেটা হলো আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা। রিলেটিভ আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি জিনিসটা কি সেটা আগে আমার বুঝতে হবে। দেখেন, আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি মনে রাখবেন, RH ইজ ইকুয়াল টু পি কন্টেন্ট বাই পি ক্যাপাসিটি ইন্টু 100%, অথবা RH is equal to m content into 100%, অথবা RH is equal to rho content কন্টেন্ট কি ক্যাপাসিটি কি আমি আপনারা বুঝাই। কন্টেন্ট মানে যা আছে, আর ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা, যতটুকু থাকতে পারে। আমার কথা বুঝছেন? এখন ধরেন আর্দ্রতা মানে হইল জলীয় বাষ্পের পরিমাণ, পি কন্টেন্ট মানে হচ্ছে এই তাপমাত্রা, এখন যে টেম্পারেচার আছে এই টেম্পারেচারে জলীয় বাষ্প যতটুকু আছে তার চাপ, আর পি ক্যাপাসিটি মানে এই টেম্পারেচারে যতটুকু জলীয় বাষ্প ম্যাক্সিমাম থাকতে পারে তার চাপ। বুঝাইতে পারছি? তাইলে কন্টেন্ট আর ক্যাপাসিটি জিনিসটা কি, উপস্থিত জলীয় বাষ্পের চাপ বা ভর বা ঘনত্ব ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের
চাপ বা ভর বা ঘনত্ব। তাইলে কন্টেন্ট হইল উপস্থিত জলীয় বাষ্পের চাপ অথবা ভর অথবা ঘনত্ব, আর ক্যাপাসিটি হইল যেই তাপমাত্রাটা দেওয়া আছে ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বা ভর বা ঘনত্ব। বুঝাইতে পারছি? ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বা ভর বা ঘনত্ব। এরপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটা হলো শিশিরাঙ্ক। ডিউ পয়েন্ট। যে তাপমাত্রায় কোন স্থানের উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই ওই বায়ু সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে। তাকে কি বলে? শিশিরাঙ্ক বলে। তাহলে যে তাপমাত্রায় কোন স্থানের উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ওই বায়ু সম্পৃক্ত হয়ে যায় তাকে আমরা কি বলি? শিশিরাঙ্ক বলি। ঠিক আছে? এই শিশিরাঙ্ক জিনিসটা হইলো, আমি আরো সহজভাবে যদি বুঝাই, এই শিশিরাঙ্ক জিনিসটা কি? শিশিরাঙ্ক জিনিসটা হচ্ছে আপনার যেই পরিমাণ বায়ু আছে ওই পরিমাণ বায়ুতে যে জলীয় বাষ্প আছে তাপমাত্রা কমাইলে যত তাপমাত্রা কমাবেন তার ক্যাপাসিটি তত কমবে। কমতে কমতে যেই তাপমাত্রায় আপনার RH1 হয়ে যাবে, 100% হয়ে যাবে, অর্থাৎ আপনার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা 100% হয়ে যাবে, ওই তাপমাত্রার বলে শিশিরাঙ্ক। এর চেয়ে তাপমাত্রা নামাইলে তখন আর জলীয় বাষ্প বায়ুমণ্ডল ধরে রাখতে পারবে না, তখন শিশির আকারে পড়ে যাবে, সেটা পড়ে যাবে। বুঝাইতে পারছি? শিশিরাঙ্ক বের করার জন্য আমার একটা সমীকরণ আছে, সেটা হইলো হাইগ্রোমিটারের মাধ্যমে, সেটা হইলো θ1 মাইনাস θ ডিউ ইজ ইকুয়াল টু G ইন্টু θ1 মাইনাস θ2। θ1 হইল আমার শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ2 আমার আর্দ্র বাল্বের তাপমাত্রা, ঠিক আছে। θ ডিউ হইল শিশিরাঙ্ক, আর জি হইল গ্লেইসারের উৎপাদক। জি হচ্ছে আমার কি? গ্লেইসারের উৎপাদক। ঠিক আছে? এই যে সমীকরণগুলো আমরা শিখলাম, এখন সেটা দিয়ে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব এবং অল্প কিছু এমসিকিউ সমাধান করব। তাহলে এই চ্যাপ্টারটার পুরা প্রসেস আমার মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা এই যে গাণিতিক সমস্যাগুলা আমরা একটু একটু করে সমাধান করার চেষ্টা করি। আমাকে বলা আছে 18 গ্রাম হিলিয়াম গ্যাস পূর্ণ একটি বেলুনের আয়তন 0.10 মিটার কিউব। বেগুনের লেগছে, অবস্থাটা দেখছেন? বেলুনের। ঠিক আছে? বেলুনের ভিতরে গ্যাসের চাপ 1.2 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার।
বেলুনের মধ্যবর্তী গ্যাসের তাপমাত্রা কত? আপনারা এটা টুস করে করে ফেলেন তো, আপনারা এটা টুস করে একটু করে ফেলেন তো। এটা করার জন্য আমি আপনাদেরকে সময় দিলাম 1 মিনিট। টুস করে একটু করে ফেলেন তো। এটা করার জন্য আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম। আপনারা নিজেরা একটু চেষ্টা করেন, নিজেরা করলে দেখবেন ভালো লাগবে, মনে আনন্দ আসবে, সব কিছুই। ঠিক আছে? দেখেন ওস্তাদ, দেখেন ওকে, তো এটা সলিউশন করি। দেখেন কি বলা আছে, 18 গ্রাম হিলিয়াম। ঠিক আছে, বেলুনের আয়তন এত, বেলুনের ভিতরে গ্যাসের চাপ এত, বেলুনের মধ্যবর্তী গ্যাসের তাপমাত্রা কত? এক্সকিউজ মি। এখন আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, পিভি স্মল এম বাই ক্যাপিটাল এম আর টি। ঠিক কিনা? আমার বের করতে হবে টেম্পারেচার, টি ইজ ইকুয়াল টু, টি ইজ ইকুয়াল টু হবে কি, পিভি পিভি ইন্টু ক্যাপিটাল এম, পিভি বাই আর ইন্টু ক্যাপিটাল এম বাই স্মল এম। পি কত? 1.2 ইন্টু 10⁵। ভি কত দেওয়া আছে? ভি 0.1, 8.314। ক্যাপিটাল এম কত বলেন তো? হিলিয়ামের আণবিক ভর কত? হিলিয়ামের আণবিক ভর 4, কত? 18। ঠিক আছে, সুন্দর। ক্যালকুলেট করে ফেলেন, ক্যালকুলেট করবেন, আসবে হইল 320.9 কেলভিন। ঠিক আছে, দেখেন এগুলা হইল ক্যালকুলেটরওয়ালা প্রবলেম। ঠিক আছে, আপনার পরীক্ষায় কোনোদিনই এমন প্রবলেম দিবে না যেখানে ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, এরকম প্রবলেম কখনোই দিবে না যেখানে ক্যালকুলেটর অ্যালাউড না। বুঝতে পারছেন? বিদঘুটে টাইপের মান আপনারা দিবে না, কখনোই দিবে না। ঠিক আছে, এবার দেখেন একটি খোলা লিটার ফ্লাস্কে 0°C তাপমাত্রায় 1.32 ইন্টু 10⁻³ কেজি বায়ু আছে। 91°C তাপমাত্রায় ফ্লাস্ক হতে কি পরিমাণ বায়ু বের হয়ে যাবে? করেন। এটা করার জন্য সময় দিব আপনাদেরকে কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিট সময় দিব, 1 মিনিট, 1 মিনিট সময় দিব। এক মিনিট সময় দিব, দেখেন পারবেন ইনশাল্লাহ। পারবেন, খুবই সহজ, অত্যন্ত অত্যন্ত সোজা। সুন্দর। দেখেন কি বলা আছে, কি বলা আছে ভালো করে খেয়াল করেন। একটি খোলা লিটার ফ্লাস্কে
0°C তাপমাত্রায় 1.32 × 10⁻³ কেজি বায়ু আছে। 91°C তাপমাত্রায় ফ্লাস্ক হতে কি পরিমাণ বায়ু বের হয়ে যাবে? তো এটা আমরা সলিউশন করব। হ্যাঁ, সলিউশন করব। এইখানে দেখেন, এখানে কি বলা আছে? লিটার ফ্লাস্ক, তার মানে এর আয়তন কনস্ট্যান্ট, আয়তন হইল 1 লিটার, ভি কনস্ট্যান্ট। ঠিক আছে? আচ্ছা, এবং খোলা অবস্থায় যেহেতু আছে, তার মানে এইটার উপর খোলা অবস্থায় যেহেতু আছে, তাহলে এটার উপর প্রেসারও কনস্ট্যান্ট, ওই সময়কার বায়ুমণ্ডলীয় যা চাপ ওইটাই হবে। বুঝাইতে পারছি? এইবার দেখেন, আমরা কি জানি? পিভি ইজ ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম আর টি লেখা যায়। এই জায়গা থেকে আমরা লিখতে পারি না পিভি বাই স্মল এম ইজ ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল এম বা আর বাই ক্যাপিটাল এম ইন্টু টি। এখানে দেখেন পিভিটা কনস্ট্যান্ট, আর আর এম কনস্ট্যান্ট, এখানে এই সবগুলা কনস্ট্যান্ট। তাহলে আমি এইখান থেকে লিখতে পারি না, এই কনস্ট্যান্ট গুলারে একসাথে করি, আমি এই কনস্ট্যান্ট গুলারে একসাথে করি, তাহলে এম ইজ ইকুয়াল টু, এম যদি আমার বের করতে হয়, এম ইজ ইকুয়াল টু কি হবে দেখেন তো? এম ইজ ইকুয়াল টু কি হবে? এম ইজ ইকুয়াল টু হবে সবগুলা কনস্ট্যান্ট ইন্টু 1 বাই টি। এম ইজ প্রপোর্শনাল টু 1 বাই টি। লিখতে পারি কিনা? আমি দেখেন ভাইঙে করাইতেছি, কিন্তু আমি ভাইঙে করাইতেছি। এখন আমি কি করব? ভালো করে খেয়াল করেন, এখন আমি কি করব? এটা আমি পাই গেছি না? তাহলে m2 বাই m1 ইজ ইকুয়াল টু t1 বাই t2। m2 বাই m1 ইজ ইকুয়াল টু t1 বাই t2 বাই t2। তাহলে m2 ইজ ইকুয়াল টু t1 কত? t1 আমার দেওয়া আছে 0 ডিগ্রি, মানে কত? 273। t2 কত? 91। 273 প্লাস 91, আর এই জায়গায় কত? 1.32 ইন্টু 10⁻³ ক্যালকুলেট করবেন, এখানে আসবে 9.9 ইন্টু 10⁻⁴, এত কেজি। তাইলে বায়ু বের হয়ে যাবে ডেল এম পরিমাণ। ডেল এম ইজ ইকুয়াল টু 1.32 ইন্টু 10⁻³ মাইনাস 9.9 ইন্টু 10⁻⁴, এত কেজি। তাহলে এইখান থেকে বায়ু বের হয়ে যাবে 3.3 ইন্টু 10⁻⁴ কেজি। ক্যালকুলেট করলে এটাই আসবে। ঠিক আছে? বুঝাইতে পেরেছি ওস্তাদ? বুঝাইতে পেরেছি? জটিল কঠিন? জটিল বা কঠিন কোনোটাই না, একদম সহজ, একদম পানির মতো সহজ ওস্তাদ। এখন আমরা যে সমস্যাটা দেখব, দেখেন যে 10°C উষ্ণতায় এবং 750 মিলিমিটার পারদচাপে 10°C উষ্ণতায় 750 মিলিমিটার পারদচাপে বাতাসের ঘনত্বের সাথে 15°C উষ্ণতায় এবং 760 মিলিমিটার পারদচাপে বাতাসের ঘনত্বের তুলনা করো। তাহলে বাতাসের ঘনত্বের তুলনা করতে হবে, করেন, তুলনা করেন। দেখেন বাতাসের ঘনত্বের তুলনা করবেন, কিভাবে করবেন দেখেন তো? বাতাসের ঘনত্বের তুলনা আপনি করতে পারেন কিনা একটু দেখেন। বাতাসের ঘনত্বের তুলনা আপনি করতে পারেন কিনা দেখেন। আমরা জানি ρ1 T1 বাই P1 ইজ ইকুয়াল টু ρ2 T2 বাই P2। লেখা যায়? অবশ্যই লেখা যায়। তাইলে এই জায়গা থেকে আমরা যদি এরকম করি, ρ1 বাই ρ2, ρ1 বাই ρ2 ইজ ইকুয়াল টু T2 বাই T1 ইন্টু T2 বাই T1 ইন্টু P1 বাই P2।
তাহলে T2 কত 10 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 10 ডিগ্রি মানে কত 200, 10 ডিগ্রি সেলসিয়াস হইলে 283, সরি 200, উপরে T2 না, তাহলে উপরে 288 হবে, উপরে 15, T2 হইল 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 288 288 বাই 283 ইন্টু P1 কত 750 বাই 760, ঠিক আছে? 750 বাই 760 আপনারা ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করে দেখবেন এইখানে মান আসবে 1, ঠিক আছে? এইখানে মান আসবে 1, অর্থাৎ ρ1 is to ρ2 is equal to 1:1, এটাই অ্যান্সার, ঠিক আছে? সুন্দর। এরপরে দেখেন কি বলা আছে যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। কত তাপমাত্রায়? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের। গ্রাম অণু হিলিয়াম মানে কি? গ্রাম অণু হিলিয়াম মানে 1 মোল হিলিয়াম, 1 মোল হিলিয়াম। গ্রাম অণু হিলিয়াম মানে 1 মোল হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলছে, ঠিক আছে? গতিশক্তি নির্ণয় করতে বলছে। তো গতিশক্তি কিভাবে নির্ণয় করবেন বলেন তো? গতিশক্তি কিভাবে নির্ণয় করবেন বলেন তো? বলেন তো ওস্তাদ, গতিশক্তি কিভাবে নির্ণয় করবেন? EK is equal to 3/2 nRT, EK is equal to 3/2 nRT। তাহলে 3/2 আর হচ্ছে 8.314, T হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 283 কেলভিন। তাহলে 3527.595 জুল, 595 জুল, এটাই অ্যান্সার। 3527.595 জুল। ক্লিয়ার? ওকে, এবার দেখেন, ঠিক আছে? হ্যাঁ, এটা দুইবার চলে গেছে না? আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি কত? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি কত এটা চাইছে। তো বের করেন, কিভাবে বের করবেন? আগের মতোই, তাই না? দুই গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি বের করতে বলছে। তাহলে 2 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি EK 3/2 nRT। n কত? n মানে স্মল m বাই ক্যাপিটাল M ইন্টু R ইন্টু T। 3/2 স্মল m বাই ক্যাপিটাল M 2 বাই n2 মানে কত? 8.314, 27 ডিগ্রি মানে 300, ঠিক কিনা? তাহলে এখানে আসবে 267 জুল। এই দুই কাটা, ঠিক আছে? আর এখানে আসবে 267 এত জুল, এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? আমরা এমসিকিউতে যাই উইদাউট ক্যালকুলেটর ম্যাথ সলভ করব। হ্যাঁ, এমসিকিউতে যাই উইদাউট ক্যালকুলেটর, এগুলা হচ্ছে নর্মাল আমাদের রিটেনেও আপনার উইদাউট ক্যালকুলেটরে আসবে ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু আপনার এরকম মান দিবে না। বুঝাইতে পারছি? এবার দেখেন, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব 1.25 কেজি পার মিটার কিউব হলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ কত নির্ণয় করো। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব এত হলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ কত এটা নির্ণয় করতে বলছে। করেন তো ওস্তাদ। আমরা কি জানি? বর্গমূল গড় বর্গবেগ URMS
3p বাই রো, ঠিক কিনা, √3। স্বাভাবিক চাপ p হচ্ছে 101325, রো হচ্ছে 1.25, ঠিক কিনা, তাহলে 493.13 এত মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? এটাই অ্যান্সার। সহজ ওস্তাদ, অত্যন্ত সহজ, জটিলতার কোনো জায়গা এখানে নাই, কঠিন কিছু নাই, ঠিক আছে। এরপরে কোন তাপমাত্রা হাইড্রোজেনের বর্গমূল গড় বর্গবেগ ও সাধারণ চাপে ও তাপমাত্রায়, কোন তাপমাত্রায় হাইড্রোজেনের বর্গমূল সাধারণ চাপে ও তাপমাত্রায় বর্গমূল গড় বর্গবেগের দ্বিগুণ হবে। অর্থাৎ কোন তাপমাত্রায় হাইড্রোজেনের বর্গমূল গড় বর্গবেগ সাধারণ চাপে ও তাপমাত্রায় মানে এসটিপিতে বর্গমূল গড় বর্গবেগের দ্বিগুণ হবে, সেটা আমার বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এইটা আপনারা একটু চেষ্টা করেন, এটা করার জন্য আমি 1 মিনিট সময় দিলাম, এটা একদম সহজ, তাও আমি 1 মিনিট সময় দিলাম, করেন, নিজেরা একটু চেষ্টা করেন ওস্তাদ, নিজেরা একটু চেষ্টা করেন। নিজেরা একটু চেষ্টা করেন। ঠিক আছে, চেষ্টা করেন। এখন আমরা এটা সলিউশন করব, ঠিক আছে। তাহলে URMS2 বা URMS1 is equal to √T2 by T1, ঠিক কিনা। তাহলে আমার T2 যদি বের করতে হয়, তাহলে T2 is equal to URMS2 by URMS1 whole square into T1, ঠিক তো। তাহলে T2 is equal to এটা কত, 2 স্কয়ার ইন্টু T1 কত, T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 273। তাহলে T2 is equal to কত, 1092 কেলভিন, কেলভিন 4 ইন্টু 1000, 4 ইন্টু 273 কত, 1092 কেলভিন। বুঝাইতে পারছি? কঠিন কিছুই না, জটিল কিছুই না, একদম সহজ, পানির মতো সহজ ওস্তাদ, একদম পানির মতো সহজ। এরপর দেখেন, নির্দিষ্ট তাপমাত্রায় O2 ও H2 গ্যাসের আরএমএস বেগের অনুপাত কত। নির্দিষ্ট তাপমাত্রায় O2 এবং H2 গ্যাসের আরএমএস বেগের অনুপাত কত। O2 এবং H2 গ্যাসের, O2 এবং H2 এই গ্যাসের আরএমএস বেগের অনুপাত কত, এটা আমাদের কাছে জানতে চাইছে, ঠিক আছে। আরএমএস বেগের অনুপাত কত সেটা আমাদের কাছে জানতে চাইছে। আচ্ছা, আমার যখন গ্যাসই ভিন্ন হবে, তার মানে তার আণবিক ভর ভিন্ন, ঠিক আছে। তাইলে URMS O2 by URMS H2 is equal to √over MH2 by MO2, ঠিক আছে। তাহলে O2 by URMSH2 is equal to √H2 কত, 2, 32,
তাহলে কত 1/16, তাহলে কত 1/4, এটা অ্যান্সার। একদম পানির মতো সোজা ওস্তাদ, পানির মতো সোজা, এখানে জটিলতার কোনো জায়গা নাই, কঠিনতার কোনো জায়গা নাই, একদম 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 পানির লাহান সোজা। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা ওস্তাদ? এরপর দেখেন 0°C তাপমাত্রায় এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে বাতাসের অণুগুলোর গড় মুক্ত পথের মান বের করো। বাতাসের প্রতি ঘন সেন্টিমিটার অণুর সংখ্যা 3 × 10⁻25t, প্রতিটি অণুর কার্যকর ব্যাস 2 × 10⁻8 সেন্টিমিটার। তাহলে খুব সহজ, মূল গড় বর্গবেগ বের করতে বলছে। কি বের করতে বলছে? মূল গড় বর্গবেগ বের করতে বলছে। মূল গড় বর্গবেগ মানে কি? ল্যামডা মিন। ল্যামডা মিন 1/πd²n, 1/π হচ্ছে 3.1416, ডি কত দেওয়া আছে? 2 × 10⁸, তাহলে 2 × 10⁻10 এত স্কয়ার, n কত? 3 × 10⁻25, তাহলে এখান থেকে আমার ভ্যালু বের হয়ে আসবে 1.88 × 10⁻7 এত মিটার। এটাই সোজা। এখন আমরা কিছু এমসিকিউ দেখব এবং এমসিকিউ গুলা আমরা সমাধান করার চেষ্টা করব, তাহলেই আমরা এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ বের হইতে পারবো। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। একটি গ্যাস অণুর ব্যাস 2 × 10⁻19 হলে গ্যাসের গড় মুক্ত পথ কত হবে? আপনারা করতে পারবেন না ওস্তাদ? একদম সহজ না ওস্তাদ? চিন্তা করেন এটা আপনি কিভাবে করবেন। ল্যামডা মিন ইজ ইকুয়াল টু 1/πd²n, 1/1 × 10⁻, তাই না? তাহলে 1, এখানে দেখেন 2² কত হবে? 4, 3.1416 into 4 × 10⁻20, 3 × 10⁻19, তাইলে 1, এখানে আমার আসবে হচ্ছে 3.1416 ইন্টু, এই জায়গায় আমার আসবে হচ্ছে 3 × 12, 10⁻⁻1, তাহলে কত? 1.2, 1.2 আর 3.14, ঠিক আছে? তাহলে 3 × 12 = 36, 2 পয়েন্ট সামথিং আসবে, এখানে 2 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? আর এটা যদি সেন্টিমিটারে কনভার্ট করি, হ্যাঁ 2 পয়েন্ট সামথিং এখানে কোনটা আছে? 2.7 × 10⁻⁵, এটাই এত সেন্টিমিটার, তাহলে 2.7 × 10⁻⁵ তো সেন্টিমিটার। ক্লিয়ার? সুন্দর। দেখেন এখানে কি বলা আছে? কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলে তার অণুগুলোর আরএমএস বেগ কত গুণ বৃদ্ধি পায়? সুন্দর। দেখেন কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলে তার অণুগুলোর আরএমএস বেগ কতটুকু বৃদ্ধি করে? তাহলে UrMS2 বা UrMS1 ইজ ইকুয়াল টু √T2/T1, তাহলে UrMS2 ইজ ইকুয়াল টু তাপমাত্রা কত গুণ করা হয়েছে? দ্বিগুণ, তাহলে √2 UrMS1, তাই না? তাহলে √2 মানে
41 URMS1 একদম সোজা, একদম সোজা। এগুলা তো ধরেন কোন অঙ্কের জাতের ভিতরেই পড়ে না, ঠিক আছে, এগুলো অঙ্কের জাতের মধ্যেই পড়ে না। এরপরে দেখেন, একটি কণার স্বাধীনতার মাত্রা সংখ্যা 5 হলে শক্তি সমবিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত? মনে রাখবেন, মোট শক্তি ই টোটাল ইজ ইকুয়াল টু F/2 nRT, ঠিক আছে, F/2 nRT। এটা হচ্ছে গ্যাসের জন্য, n মোল গ্যাসের জন্য, আর nটা কণার জন্য, একটা কণার জন্য বা একটা অণুর জন্য ই টোটাল ইজ ইকুয়াল টু F/2 nKT, ঠিক আছে। এটা হলো nটা কণার জন্য, তাহলে একটা কণার জন্য কি হবে? ঠিক আছে, এই যে 5KT/2। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ওস্তাদ? একদম সহজ, একদম। পরেরটা দেখেন, নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন ধ্রুব চাপে দ্বিগুণ করা হলো। নির্দিষ্ট ভরের কি বলা আছে? নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন ধ্রুব চাপে দ্বিগুণ করা হলো যদি গ্যাসটির প্রাথমিক তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস হয়, চূড়ান্ত তাপমাত্রা কত? একদম সহজ, একদম সহজ, এগুলা কোনো অঙ্কই না। T2/T1 is equal to V2/V1, V2/V1, তাহলে T2 is equal to দ্বিগুণ করা হয়েছে 2, T1 কত? 13 ডিগ্রি সেলসিয়াস, 273 যোগ 13 কত হয়? 13 প্লাস 273, তাহলে 6, 286, 286 ইন্টু 2, 6 দুগুণে 12, 2 হাতের 1, ঠিক আছে, 8 দুগুণে 16 আর 1 17, হাতের 1, 2 দুগুণে 4 আর 1 5, 572 কেলভিন, এটাই অ্যান্সার, 572 কেলভিন। আচ্ছা, 572 কেলভিন তো এখানে দেওয়া নাই, তাহলে 572 মাইনাস 273 কত হবে? 299 ডিগ্রি সেলসিয়াস, 299 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, হয়ে গেল একদম। এবার দেখেন, একটি বিকারে 60 সেন্টিমিটার কিউব পানি আছে। ওই পানিতে 128 গ্রাম ভরের ধাতব বস্তু খণ্ড নিমজ্জিত করলে পানির আয়তন দাঁড়ায় 78 সেন্টিমিটার কিউব। ধাতব ওই বস্তু খণ্ডের ঘনত্ব নির্ণয় করো। ধাতব ওই বস্তু খণ্ডের ঘনত্ব নির্ণয় করো। 60 সেন্টিমিটার কিউব পানি আছে, ওই পানিতে 128 গ্রাম ভরের একটি ধাতব বস্তু খণ্ড নিমজ্জিত করলে আয়তন দাঁড়ায় 78 সেন্টিমিটার কিউব। তাহলে ধাতব ওই বস্তু খণ্ডের কি নির্ণয় করতে বলছে বলেন তো? ঘনত্ব নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে এত পানি আছে, একটা বস্তু নিমজ্জিত করলে আয়তন এত দাঁড়ায়, তাহলে বস্তুর আয়তন কত হবে? বস্তুর আয়তন ডেল ভি ইজ ইকুয়াল টু 78 মাইনাস 60 কত? 18 সেন্টিমিটার কিউব, তাই না? এটা হলো বস্তুর আয়তন, ঠিক কিনা? আচ্ছা, ওই পানিতে বস্তুর ভর কত? 128 গ্রাম, তাহলে রো ইজ ইকুয়াল টু M/V। এম কত? 128 কত? বাই 18, ঠিক কিনা? 128/18, ঠিক কিনা? তাহলে এইটা কতবার যায়? 7 বার যায়, তাই না? 7 20, 7 দুগুণে 14, 18, 7 বার যায়, হ্যাঁ 7 বার যায়, 7 পয়েন্ট সামথিং আসবে, 7.11 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 7.11 গ্রাম পার সেন্টিমিটার কিউব, একদম সহজ। n সংখ্যক গ্যাসের অণুর প্রত্যেকটির দ্রুতি 2 মিটার পার সেকেন্ড। গ্যাসের অণুর প্রত্যেকটার দ্রুতি কত? 2 মিটার পার সেকেন্ড। অণুগুলোর আরএমএস দ্রুতি কত মিটার পার সেকেন্ড? n সংখ্যক গ্যাসের অণুর প্রত্যেকটার দ্রুতি 2 মিটার পার সেকেন্ড, তাহলে অণুগুলার আরএমএস দ্রুতি কত? কঠিন? একদমই কঠিন না,
একদমই কঠিন না, সহজ। আরএমএস দ্রুতি কিভাবে নির্ণয় করব? URMS ইজ ইকুয়াল টু রুট ওভার প্রত্যেকটা 2, তাহলে n সংখ্যকেরটা 2, তাহলে n ইন্টু 2 স্কোয়ার বাই n, তাহলে কত হবে? আরএমএস দ্রুতি 2 মিটার পার সেকেন্ড। অ্যান্সার কত? এ 2 মিটার পার সেকেন্ড। বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? বুঝাতে পেরেছি কিনা? আরএমএস কত? 2 মিটার পার সেকেন্ড, একদম সহজ। ক্লিয়ার? এবার দেখেন 32 কেলভিন তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস কত? 32 কেলভিন তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত? 32 কেলভিন তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত? এটা আমার কাছে জানতে চাইছে। তাহলে এইখানে আমরা সুন্দর URMS ইজ ইকুয়াল টু রুট ওভার 3RT বাই M। কত তাপমাত্রায়? 32 কেলভিন, 3R ইন্টু 32, অক্সিজেন গ্যাসের আণবিক ভর 32 কাটা, ঠিক আছে? আচ্ছা 32 কাটা, 32 তো এটা গ্রাম, এটা কি 10 টু দি পাওয়ার -3, এটা উপরে চলে যাবে, রুট ওভার 3R ইন্টু 10 কিউব, কেজিতে নিলে তাহলে এত মিটার পার সেকেন্ড, 3R ইন্টু 10 কিউব মিটার পার সেকেন্ড। এটাই বুঝাইতে পারছি? পরেরটা দেখেন 5টি অণুর বেগ U, 2U, 5টি অণুর বেগ V, 2V, 3V, 4V, 5V, অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল কত? গড় বর্গবেগের বর্গমূল কত? এটা আমাদের কাছে জানতে চাইছে। একদম সহজ। ঠিক আছে, তাহলে URMS ইজ ইকুয়াল টু রুট ওভার V স্কোয়ার প্লাস টুয়াইস V স্কোয়ার প্লাস থ্রাইস V স্কোয়ার প্লাস 4V স্কোয়ার প্লাস 5V স্কোয়ার ডিভাইডেড বাই n। ঠিক আছে, ডিভাইডেড বাই n। আচ্ছা, এখন তাহলে দেখেন 5টা অণু না, তাহলে রুট ওভার n হইল 5V স্কোয়ার প্লাস 4V স্কোয়ার প্লাস 9V স্কোয়ার প্লাস 16V স্কোয়ার প্লাস 25V স্কোয়ার, 25V স্কোয়ার। তাহলে এইখানে আসতেছে 4 আর 1 5, 9 5 14, 14 16 30, 30 25 55, তাহলে রুট ওভার 55V স্কোয়ার বাই 5। ঠিক আছে, 55V স্কোয়ার বাই 5, তাহলে এইখানে আসতেছে রুট 11V, V রুট 11। এটাই হয়ে গেল, সুন্দর চকচকা ঝকঝকা। বুঝাইতে পারছি? স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর গড় বর্গবেগের বর্গমূল স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় গড় বর্গবেগের বর্গমূলের দ্বিগুণ হবে? এটা সব সময় হবে 1092। কেমনে? এই যে দেখেন URMS 2 বাই URMS 1 ইজ ইকুয়াল টু T2 বাই T1 এর হোল রুট। তাহলে T2 ইজ ইকুয়াল টু হবে URMS 2 বাই URMS 1 হোল স্কোয়ার ইন্টু T1। এটা সবসময় 1092 হবে। ঠিক আছে, মানে যখন বলবে একটা গ্যাসের গড় বর্গবেগের দ্বিগুণ হইছে, ঠিক আছে, বাকি সবকিছু সেম, তখন এটা 1092 হবে। তাহলে এইখানে হবে 4, কিসের দ্বিগুণ হইছে? মানে আমার প্রমাণ তাপমাত্রা ও চাপে। প্রমাণ তাপমাত্রা কত? 273, 273 এর 4 গুণ হইল 1092 কেলভিন। 1092 কেলভিন হয়ে গেল, হয়ে গেল ওস্তাদ, হয়ে গেল। জটিল বা কঠিন কোনোটাই না ওস্তাদ, জটিল বা কঠিন কোনোটাই না, একদম সহজ।